পাখির সঙ্গে কি মোবাইল টেলিফোনের কোনো মিল আছে? পাখিরা উড়ে বেড়ায়, মোবাইল টেলিফোনও এক জায়গায় স্থির থাকে না, মানুষের হাতে কিংবা পকেটে ঘুরে বেড়ায়। পাখিরা কিচকিচ শব্দ করে মানুষের ঘুম ভাঙায়, মোবাইল ফোনও তাই করে। এই মুহূর্তে আমার ঘুম ভেঙেছে মোবাইল টেলিফোনের শব্দে। আমি টেলিফোন কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে অসম্ভব মিষ্টি গলা শোনা গেল। আপনি কি হিমালয়? বলুন দেখে আমি কে। বলতে পারছি না, এমন মিষ্টি গলা এর আগে শুনিনি। আচ্ছা, আপনাকে 3টি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। 3টি প্রশ্ন করে যদি জেনে নিতে পারেন আমি কে, তাহলে তো জানলেনই। আর না পারলে আমি কে সেই পরিচয় আমি দেব না। কিছুক্ষণ গল্প করব। ও ভালো কথা, 3টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু নাম জানতে চাইতে পারবেন না। এখন বলুন আপনার প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাদের এখানে কি লোডশেডিং চলছে, না ইলেকট্রিসিটি আছে? ইলেকট্রিসিটি আছে। এখন বাজে কটা? সকাল 9:20। আপনার 3টা প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কে? তুমি হচ্ছে জুই। আপনি যে প্রশ্নগুলি করেছেন সেখান থেকে আমি যে জুই এটা বোঝার কথা না। তুমি কথা বলেছিলে আর আমি তোমার গলার স্বর মনে করার চেষ্টা করছিলাম। আপনার টেলিফোন নাম্বার কার কাছ থেকে পেয়েছি জানতে চাইলেন না? না, কারণ আমি অনুমান করতে পারছি। তোমার বাবাকে একদিন টেলিফোন করেছিলাম সেখান থেকে। থাক, আর বলতে হবে না। বাবাকে আপনি চেনেন কিভাবে? এই প্রশ্ন তুমি তোমার বাবাকে করো না কেন? উনিই জবাবটা ভালো দেবেন। বাবাকে করেছিলাম। বাবা বললেন, আপনি পুলিশের ইনফরমার, মাঝে মধ্যে পুলিশের গোপন তথ্য দিয়ে সাহায্য করেন। ও আচ্ছা, আপনি পুলিশের ইনফরমার শুনে আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগার কি আছে? ধরো একটা খুন হয়েছে, আমি খুনি ধরার ব্যাপারে পুলিশকে কিছু গোপন তথ্য দিয়ে সাহায্য করলাম। আমি যা করলাম তা হলো সামাজিক দায়িত্ব পালন করা। পুলিশের ইনফরমাররা এই জাতীয় দায়িত্ব পালন করবার জন্য টাকা নেয়। টাকার বিনিময়ে সামাজিক দায়িত্ব পালন করা ব্যাপারটা হাস্যকর না? হ্যাঁ, হাস্যকর। আপনি কি পুলিশের ইনফরমার? এখনো বুঝতে পারছি না মানে কি? মানেটা পরে বলবো। আমি কি আপনাকে অসম্ভব পছন্দ করি সেটা কি আপনি জানেন? না, জানতাম না, এখন জানলাম। আমি নিজেও জানতাম না। আমি নিজে কখন জানলাম জানেন? কখন জানলে? আপনাকে রেখে এলিয়াস ফ্রান্সিসে ক্লাস করতে গেলাম। ক্লাস শেষ করে ফিরে এসে দেখি আপনি নেই। সঙ্গে সঙ্গে আমার চোখে পানি চলে এলো এবং আমি বুঝলাম যে আমি আপনাকে অসম্ভব পছন্দ করি। ওই দিনের ব্যাপারটা আমি আর জানতে চাচ্ছি না। আজ রাত 8টার দিকে কি আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন? কেন বলো তো? ডিনারের নিমন্ত্রণ। আজ আমার মালিহা খালার বাড়িতে ডিনারের নিমন্ত্রণ। খালা অতি জরুরি তলব করে পাঠিয়েছেন। আচ্ছা, এক কাজ করা যেতে পারে। ডিনার শেষ করে তোমাদের বাড়িতে যেতে পারি। 10টার দিকে আসি। রাত 10টা কি খুব বেশি রাত? জুই খট করে টেলিফোনটা নামিয়ে রাখলো। মেয়েটা ভয়াবহ রাগ করেছে। এই রাগ ভাঙানোর উপায় রাত 10টায় ওদের বাড়িতে উপস্থিত হওয়া। খালি হাতে না, 2টো বেলি ফুলের মালা থাকতে হবে। বাংলাদেশের কোনো মেয়ে বেলি ফুলের মালা হাতে নিয়ে রেগে থাকতে পারে না। এই ফুলের গন্ধের ভিতরে আছে, ধপ করে রাগ কমিয়ে দেয়। আমি বসে আছি আরেফিন সাহেবের সামনে। ভদ্রলোককে আজ অনেক খুশি খুশি লাগছে। সোফায় পা উঠিয়ে বসেছেন। সফিস্টিকেটেড মানুষেরা কখনো পা নাচায় না, তিনি নাচাচ্ছেন। ব্যাপারটা কি? হিমু, তুমি কেমন আছো বলো তো? বুঝতে পারছি না কেমন আছি। আরেফিন সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, তোমার জবাবটা আমার পছন্দ হয়েছে। হেমোসোপিয়ান্সরা বেশিরভাগ সময় বুঝতে পারে না তারা কেমন আছে। তাদের নার্ভ সবসময় উত্তেজিত থাকে। উত্তেজিত নার্ভ ইলেকট্রিক্যাল সিগন্যাল ঠিক মতো আনা নেওয়া করতে পারে না। আমি কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আরেফিন সাহেব আগের জায়গায় ফিরে গেলেন। বেতের সোফায় গায়ে এলিয়ে দিলেন। তিনি বসেছেন পা তুলে। 2 হাঁটুর মাঝখানে তার ছোটখাটো মাথাটা দেখা যাচ্ছে। তার মুখ হাসি হাসি। কালো ফ্রেমের চশমার ভিতরে চোখ দুটি হাসি হাসি। আসল হাসি না, নকল হাসি। মানুষের চোখে যে নকল হাসি হাসতে পারে তা এই ভদ্রলোককে না দেখলে বিশ্বাস করতাম না। হিমু, জি। ময়ূরের নাচ কখনো দেখেছ? জি না। চিড়িয়াখানার পোষা ময়ূরের আধুনিক নাচ না, বন্য ময়ূরের নাচ। সে এক অসাধারণ দৃশ্য। পুরুষ ময়ূররা সঙ্গিনীদের মনোহরণ করার জন্য নাচে। সে এক দর্শনীয় জিনিস। সেই নাচের তালে আছে ছন্দ। ব্যাকগ্রাউন্ডে হাই বিটের কোনো মিউজিক ফিট করা যায়। কখনো ছন্দপতন হবে না।
তবে নাচেরটা হচ্ছে নাচ থামানো। ময়ূর নাচ থামায় হঠাৎ। দ্রুতলয়ের যে কোনো জিনিস থামার একটা নিয়ম আছে, ময়ূরের বেলায় কোনো নিয়ম নেই। তার নাচ হঠাৎ থেমে যাবে এবং সে নাচ থামিয়ে মাটির দিকে তাকিয়ে নিশ্চল হয়ে থাকবে। মনে হবে হঠাৎ কোনো এক গভীর শোকে সে স্তম্ভিত, যেন তার সংসার হঠাৎ ভেঙে গেছে, আর নাচ নয়। আমি হাই চাপতে চাপতে বললাম, ইন্টারেস্টিং। আরফিন সাহেব বললেন, তোমার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে না তোমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তুমি হাই চাপার চেষ্টা করছো। তা অবশ্যই করছি, ঘুম পাচ্ছে। রাত তো মোটে 9টা, এখনই ঘুম পাচ্ছে কেন? বুঝতে পারছি না কেন। আমি আপনার গল্পের মাঝখানেই ঘুমিয়ে পড়লাম। অভদ্রতা হবে বলে অনেক কষ্টে জেগে আছি। আপনার ময়ূর বিষয়ক গল্প শেষ হয়েছে তো, নাকি এখনো বাকি আছে? নাচ শেষ করার পর ময়ূর কি করে? আরফিন সাহেব দুঃখিত গলায় বললেন, মূল গল্প শেষ হয়েছে, পরিশিষ্ট বাকি আছে। সেটা বলবো কিনা বুঝতে পারছি না। যে আগ্রহ নিয়ে গল্প মজা নেই। আমি বললাম, ঠিক আছে। আমাদের দেশের মানুষরা বক্তৃতা শুনতে খুবই পছন্দ করে বলেই রাজনীতিবিদরা এত বক্তৃতা করেন। বক্তৃতার মাঝখানে যদি লোকজন চেঁচিয়ে বলতো অবজা, তাহলে বক্তৃতার ডোজ কমতো। তাতে কি লাভ হতো? বক্তৃতা কমলেই কি লাভ বেশি হয়? আমি বললাম, আপনার ময়ূর বিষয়ক গল্পের শেষটা বলে ফেলুন। আমি এখন উঠবো। আপনার এখানে আধ ঘন্টা থাকবো ভেবে এসেছিলাম, 45 মিনিট হয়ে গেছে। যাবে কোথায়? কোথায় যাবে এখনো ঠিক করিনি। আরফিন সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, তুমি কি আসলেই জানো না তুমি কোথায় যাবে? নাকি জানো কিন্তু তোমার চারিদিকে রহস্যময়তা তৈরি করার জন্য এরকম বলো? আমি গভীর মুখে বললাম, ঠিকই ধরেছেন। আমি আমার চারদিকে ইচ্ছে করেই ধোয়া বানিয়ে রাখি, ভেজা খড় পুড়িয়ে বুনকা বুনকা ধোয়া। কন্যার বাপে হুক্কা খায়, বুনকা ধোয়া যায়। আরফিন সাহেব বিরক্ত হয়ে বললেন, হড়বড় করে কি বলছো? কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা করে কি বলছো? কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোয়া যায়, এই ছড়াটা কেন বললে? কোন কনটেক্সটে বললে? এমনি বললাম, তেমন কিছু ভেবে বলিনি। মাথায় 2 লাইন ছড়া এসেছে বলে বলে ফেলেছি। মানুষের সমস্ত কর্মকাণ্ডের পিছনে লজিক থাকবে, কার্যকারণ থাকবে, একমাত্র উন্মাদরাই লজিকের ধার ধারে না। তার মনে যা আসে সে তাই বলে। তুমি নিশ্চয়ই উন্মাদ নও। আমাকে বলো, এক্সপ্লেইন টু মি, ময়ূরের নাচের সঙ্গে কন্যার বাপের হুক্কা খাওয়ার সম্পর্ক কি? আমি আরফিন সাহেবের দিকে তাকালাম। ভদ্রলোককে উত্তেজিত মনে হচ্ছে। তিনি যেন হঠাৎ আমার উপর রেগে গেলেন। এই রাগ তিনি লুকিয়ে রাখছেন না, প্রকাশ করেই দিচ্ছেন। তার মতো সফিস্টিকেটেড মানুষেরা রাগ প্রকাশ করেন না। পাতলা ফিনফিনে রেশমি রুমালে তাদের মুখ ঢাকা থাকে। এইসব রুমাল ফিল্টারের মতো কাজ করে। মুখের রাগ বিরক্তি তারা ফিল্টার করে রেখে দেয়। রাগ। আরফিন সাহেবের মুখ এমনিতেই ছোট, এখন আরো এক সাইজ ছোট হয়েছে। তার চোখ আগেও জ্বলজ্বল করেছিল, এখন আরেকটু বেশি জ্বলছে। এটা মদ্যপানের জন্যও হতে পারে। আমি এসে দেখি তিনি ক্রিস্টাল গ্লাসে হুইস্কি খাচ্ছেন। এই 45 মিনিটে 3 গ্লাস হয়েছে। প্রচুর মদ্যপান করলে মানুষের চোখ চকচক করে। এই জ্ঞানও আমার আরফিন সাহেবের কাছ থেকে পাওয়া। অ্যালকোহল বেশি পরিমাণ শরীরে ঢুকলে চোখের মনি ডাইলেটেড হয়, তখন আলো বেশি প্রতিফলিত হয়। হিমু, জি। ময়ূরের গল্পের শেষটা বলে ফেলি? জি বলুন। আমার ঘুম কেটে গেছে, এখন আর গল্প শুনতে শুনতে হাই তুলব না। হাই তুললেও ক্ষতি নেই। যারা শিক্ষকতা করে তারা শ্রোতাদের হাই তোলার বা কথার মাঝখানে ঘুমিয়ে পড়ায় আহত হয় না। এর সঙ্গে তারা পরিচিত। 50 মিনিটের ক্লাসে কম করে হলেও 5টা ছেলে হাই তুলবে, 2 জন ঘুমিয়ে পড়বে এবং 4 জন পাশের বন্ধুর সঙ্গে কাটাকুটি ধরনের খেলা খেলবে। আমি ময়ূরের গল্পের শেষ অংশ শোনার জন্য তৈরি হলাম। ভালো ছাত্র ভাব করে আরফিন সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি, যেন এটা মানুষের মুখ না, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে চকের লেখা আপনা আপনি ফুটে উঠেছে। আমার হাতে নোটবই আমি নোট করছি। প্রায় 1 ঘন্টা হাতে ধরে জ্ঞানী অধ্যাপকের বকবকানি শুনছি। মানুষের পক্ষে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব তার চেয়ে বেশি বিরক্ত হয়েছি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এর মধ্যে একবারের জন্যও মালিহা খালা উকি দেয়নি। আমি কাটায় রাত 8টায় এসেছি। এরা স্বামী স্ত্রী দুজনেই দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছে। সময়ের ব্যাপারে এরা খুবই সাবধান। কেউ এলে প্রথমে তার দিকে তাকান না, প্রথমে তাকান ঘড়ির দিকে। আমি আসার পর থেকে ময়ূর বিষয়ক জ্ঞানের কথা শুনেছি। মালিহা খালার দেখা নেই। আমার ক্ষীণ সন্দেহ হচ্ছে উনি বোধহয় বাসাতেই নেই। বাসায় থাকলে এর মধ্যে কোনো না কোনো স্পেশাল ডিশ নিয়ে উপস্থিত হতেন।
খালি খালি বাংলা ধরনের খাবার, যে খাবার রান্না করলে বাঙালি মেয়েরা ভুলে গেছে। কুমড়ো ফুলের বড়া, খাসির নাড়িভুড়ি ভাজা, গরুর চর্বিতে ফ্রাই করা কটকটি ভাজা, কিন্তু মালিহা খালা ভোলেননি। আরেফিন সাহেব চশমা ঠিক করতে করতে ময়ূরের গল্পের শেষ অংশ শুরু করলেন। যদিও আমি খুব ভালো করে জানি এটা শেষ না, শেষের পরেও থাকবে পরিশিষ্ট, পরিশিষ্টের পরে থাকবে উপসংহার, পুনশ্চের পিঠে পুনশ্চ। নাচ শেষ করে পুরুষ ময়ূর চারিদিকে তার স্পাম ছড়িয়ে দেয় এবং সে স্পাম খুঁটে খুঁটে খায় স্ত্রী ময়ূর, এবং এর ফলে ময়ূরী গর্ভবতী হয়। ইন্টারেস্টিং না? আমি বললাম, মোটেই ইন্টারেস্টিং না। ওয়াকথুইং। ওয়াকথুইং মানে হচ্ছে ওয়াকথু। তুমি কি সবসময় এমন ফানি ভঙ্গিতে কথা বলো? চেষ্টা করি, সবসময় পারি না। আমার মনে হয় সবসময় ফানি হবার চেষ্টা করা ঠিক না। এতে তোমার মতে জোকার জোকার ভাব চলে আসবে, তুমি সবাইকে হাসবে, একটা পর্যায়ে তোমার পার্সোনালিটি কলাপস করবে। আমার ধারণা এখনই করছে। আমি আলোচনার মোড় ঘোরাবার জন্য বললাম, খালা কি বাসায় নেই? বাসায় আছে, তাকে কি জন্য দরকার বলো? এক কাপ চা খেতাম। কফি হলে চলবে? চলবে। এই মুহূর্তে তোমার খালার সঙ্গে দেখা হবে না, অপেক্ষা করতে হবে। তোমার কফি আমি বানিয়ে আনছি, চিনি ক চামচ খাও। আমার কোনো ফিক্সড ব্যাপার নেই, যে যা দেয় তাই খাই। অ্যাগেইন ইউ আর ট্রাইং টু বি ফানি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আরভিন সাহেব আমার জন্য কফি আনতে গেলেন। আমার ধারণা কফি নিয়ে এসেই ময়ূর বিষয়ক গল্পের পরিশিষ্ট শুরু করবেন। ঠান্ডা কফিতে চুমুক দিতে দিতে আমাকে গল্পের পরিশিষ্ট শুনতে হবে। ঠান্ডা কফি, কারণ পুরুষ মানুষ যখন চা কফি বানায় তখন সেই চা কফি সবসময় ঠান্ডা হয়, চিনি বেশি হয়, এবং সেই চা কফিতে একটা পুরুষ পুরুষ গন্ধ থাকে। আরফিন সাহেব, তাকে সাহেব বলা ঠিক না, আমার বলা ফিন খালু। আরফিন নামটাকে শর্ট করে আরে খালু বললেও খারাপ হয় না। মগ ভর্তি কফি আমার সামনে রাখতে রাখতে বললেন, বাই এনি চান্স আজ সারা দিনে কি তোমার খালার সঙ্গে তোমার কখনো কথা হয়েছে? আমি বললাম, হয়েছে। ঠিক কখন কথা হয়েছে বলো তো? অ্যাডজাস্ট সময় বলতে পারবো না। প্রথমবার কথা হয়েছে সন্ধ্যার দিকে। বাংলাদেশে বাস করি তো সারাক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে থাকা আমাদের নিষেধ আছে। দ্বিতীয়বার কখন কথা হলো? প্রথমবারের ঘন্টাখানেক পর। তার কথাবার্তা তোমার কাছে কি স্বাভাবিক মনে হচ্ছিল? না। সে তোমাকে এখানে আসতে বলেছে? জি। কেন আসতে বলেছে সেটা কি ব্যাখ্যা করেছে? না, শুধু বলেছেন খুব জরুরি কথা আছে। আমার ধারণা জরুরি কথাটা কিছু না, নতুন ধরনের কোনো খাবার খাওয়ানোর নিমন্ত্রণ। কখন আসতে বলেছে? রাত 8টায়। কফি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে একটু অন্যরকম, তাতে অসুবিধা নেই। কফি কি করা হয়েছে? একটু হয়েছে। আমি কড়া কফি পছন্দ করি। এখানে তুমি একটা ভুল করেছ। শীতল পানীয় খেতে হয় কড়া, আর উষ্ণ পানীয় খেতে হয় হালকা। আমি কফির মগে চুমুক দিতে দিতে বললাম, আপনার এখানে আসার জন্য শিক্ষা সফরের মতো কত কি শিখি। আরেফিন সাহেব শীতল গলায় বললেন, তুমি কি আমাকে রিডিউকল করার চেষ্টা করছো? জি না। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, যারা জোকারি করা তারা জোকারির ফাঁকে ফাঁকে অন্যকে রিডিউকল করার চেষ্টা করে। তুমি কফিটা খাচ্ছ না কেন? ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে। কেন, আপনি বানিয়েছেন বলে? আরফিন সাহেব শান্ত গলায় বললেন, আমি তোমাকে কিছু কথা বলবো। কথাগুলি শোনার পূর্বশর্ত হচ্ছে কফি খেয়ে শেষ করা। কফিতে আমি সামান্য রাম মিশিয়ে দিয়েছি। এই রাম তোমার নার্ভকে স্টেবল রাখতে সাহায্য করবে। আমি যে কথাগুলি বলবো তা শোনার জন্য নার্ভ স্টেবল থাকা জরুরি। আমি যে 5 পেগ হুইস্কি খেয়েছি এই কারণেই খেয়েছি। 5 পেগ হুইস্কি আপনাকে কিছু করতে পেরেছে বলে মনে হচ্ছে না। আমি খুব শক্ত নার্ভের মানুষ। কতটা শক্ত তা তুমি আন্দাজও করতে পারবে না। যাই হোক, কফিটা তাড়াতাড়ি শেষ করো। কফি খাবো না। রাম দেয়া কফি খেয়ে অভ্যাস নেই। আমার গা কেমন যেন করছে। শেষটায় ময়ূরের মতো নাচতে শুরু করলে কেলেঙ্কারি। ইয়ং ম্যান, ডোন্ট ট্রাই টু বি ফানি। খালু সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন বলে ফেলুন। আমার নার্ভ আপনার মতো শক্ত না হলেও খারাপ না। প্লাস্টিকের নার্ভ কোনো কিছুতেই এফেক্ট করে না। তুমি দয়া করে আমাকে খালু সাহেব ডাকবে না। খালু সাহেব শুনতে ভালো লাগে না। আমার নাম ধরে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। নাম ধরে ডাকলে খারাপ লাগলে আরেফিন সাহেবও বলতে পারো। আপনাকে নাম ধরে ডাকলে মালিহা খালা রাগ করবেন।
আরফিন সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার মালিহা খালা রাগ করবেন না, রাগ করার মতো অবস্থা তার না। হি ইজ ডেড লাইক এ ডগ। আমি তাকিয়ে আছি। আরফিন সাহেব বেশ স্বাভাবিক ভঙ্গিতে খালি গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। গ্লাস ভর্তি করে ফিরে এলেন। গ্লাসে বরফের টুকরো ভাসছে, গোল করে কাটা লেবুর স্লাইস ভাসছে। তিনি চুমুক দিতে দিতে আসছেন। তাকে দেখে মনে হচ্ছে যে যে জিনিস তিনি খেতে খেতে আসছেন তা অত্যন্ত স্বাদু। তিনি আমার সামনে বসতে বসতে বললেন, তুমি যে তোমার খালার মৃত্যু সংবাদ শুনে চেঁচিয়ে ওঠনি, এতে আমি ইমপ্রেসড। মৃত্যু এমন কোনো ব্যাপার না। মৃত্যু সংবাদ শুনে হাত পা এলিয়ে পড়ে যাওয়ার কোনো কাজের কথা না। বেশিরভাগ মানুষই এরকম করে। যাই হোক, এখন আমি পুরো ব্যাপারটা বলবো, তুমি মন দিয়ে শোনো। খালার ডেড বডি কি ঘরে আছে? ঘরে আছে মানে? রীতিমতো সিলিং ফ্যান থেকে ঝুলছে। রুচিকর দৃশ্য না বলেই তোমাকে দেখতে বলছি না। তারপরেও দেখতে চাইলে বসার ঘরের জানালার ফাঁক দিয়ে পর্দা সরিয়ে দেখে আসতে পারো। দেখতে চাও? না। এক পেগ হুইস্কি খেয়ে দেখবে। এইসব পরিস্থিতিতে হুইস্কি টনিকের মতো কাজ করে। হুইস্কি খাবো না, কিন্তু সিগারেট খেতে পারি। আপনার কাছে কি সিগারেট আছে? আরফিন সাহেব সিগারেট কেস এবং লাইটার এনে দিলেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, খুনটাকে আপনি করেছেন? আরফিন সাহেব গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, তোমার এরকম সন্দেহ হচ্ছে? হ্যাঁ। এরকম সন্দেহ হবার কারণ কি? আমি খুব স্বাভাবিক আছি এই কারণে। ঘরে ডেড বডি রেখে ময়ূরের গল্প করছি, হুইস্কি খাচ্ছি, গেস্টকে কফি বানিয়ে খাওয়াচ্ছি। আমাকে খুনি ভাবার পিছনে আমার এইসব কর্মকাণ্ড কি কাজ করছে? বুঝতে পারছি না। হঠাৎ মনে হয়েছে বলে বললাম। হঠাৎ বলে কিছু নেই। পৃথিবীটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এর পৃথিবী। প্রথমে কজ, তারপর ইফেক্ট। হুট করে তুমি কাউকে খুনি ভাববে না। সেই ভাবনার পিছনে অবশ্যই কজ থাকতে হবে। খালা মারা গেছেন কখন? আমি ডেড বডি ডিটেক্ট করি সন্ধ্যা 7:25। আমার মনে হয় মৃত্যুর আগে তোমার খালা তোমার সঙ্গেই শেষ কথা বলেছে। পুলিশকে খবর দিয়েছেন? না, সব গুছিয়ে নিয়ে পুলিশকে খবর দেব। নয়তো পুলিশ এসে প্রথমেই তোমার মতো প্রশ্ন করবে, খুন কখন করেছেন? আমি কি বলছি না বলছি মন দিয়ে শুনবেও না, হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে। সব কি গুছিয়ে নিয়েছেন? না, ধাতস্থ হয়ে নিচ্ছি। আমি একা একা তো গুছাতে পারবো না, তোমাকে নিয়ে গুছাতে হবে। আমি বললাম, ও। বলে স্থির হয়ে গেলাম। বুঝতে পারছি বিরাট কোনো যন্ত্রণায় পড়তে যাচ্ছি। ভুল বললাম, বিরাট যন্ত্রণাতে তো এমনিতেই আছি। পুলিশ ছায়ার মতো পিছনে আছে, এখন পড়বো আরো গভীর যন্ত্রণায়। আমি বসে আছি জ্ঞানী অধ্যাপকের সামনে। অধ্যাপক সাহেব হালকা নীল রঙের ঢিলে ঢালা পোশাক পরে সোফায় পা তুলে বসে আছেন। তার হাতে হুইস্কির গ্লাস। যে বসার ঘরে বসে আছি তার সাজসজ্জাও ইন্টেলেকচুয়াল ধরনের। কার্পেটের উপর শীতল পাটির উপর বেতের সোফার গদিগুলিতে কাঁথা স্টিচের কভার। দেয়ালে পেইন্টিং ঝুলছে, পিকাসোর ব্লু পিরিয়ডে আঁকা ছবির রিপ্রিন্ট। কার্পেটের রং বদল হলে পিকাসো বদলাবেন বলে আমার ধারণা। ঘরে এসি চলছে, আরামদায়ক ঠান্ডা। এই বাড়িরই শোবার ঘরে একজন মহিলা সিলিং ফ্যানে ঝুলছে বিশ্বাস করা কঠিন। অধ্যাপক সাহেব রসিকতা করছেন না তো? জ্ঞানী মানুষদের রসিকতাগুলিও উচ্চ শ্রেণীর হবার কথা। হয়তো দেখা যাবে মালিহা খালা শোবার ঘর থেকে বের হয়ে বলবেন, হিমুকিস, জ্বর করছিল বলে শুয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তুই আমাকে ডাকলি না কেন? ছোট মাছ দিয়ে একটা তরকারি করেছি, খেয়ে দেখতো। আরফিন সাহেব সরু চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ভুরু সামান্য কুচকে আছে, চিন্তার ভিতর আছেন বলে মনে হচ্ছে। হিমু, জি। আমার প্রথম কাজ হচ্ছে তোমার মন থেকে সন্দেহটা দূর করা। তোমার মন যদি লজিক্যাল হতো তাহলে গোড়াতেই আমাকে সন্দেহ করতে না। তোমার খালার ওজন 2 মণের কাছাকাছি। 2 মণি আলুর বস্তা সিলিং ফ্যানে ঝুলানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। এই কাজে অতি অবশ্যই আমার একজন লোক লাগবে। অ্যাকমপ্লিস মানে আশা করি জানো, অ্যাকমপ্লিস মানে হলো সাহায্যকারী। এখনো কি তোমার কাছে মনে হচ্ছে তোমার খালা এই গন্ধমাদন পর্বত আমার পক্ষে কপিকল ছাড়া সিলিং ফ্যানে ঝুলানো সম্ভব? না, সম্ভব না। থ্যাংক ইউ। দ্বিতীয় লজিক হচ্ছে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। খুন করে ভেতর থেকে দরজা বন্ধ করে বাইরে চলে আসা সম্ভব না? জি না, সম্ভব না। তৃতীয় যুক্তিটি মারাত্মক। তোমার খালা একটা সুইসাইড নোট রেখে গেছে। সো নাইস অফ হার। এই সুইসাইড নোটটাই আমাকে রক্ষা করবে। সুইসাইড নোটটা একটু পড়ে দেখি। নিশ্চয়ই পড়ে দেখবে।
অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তোমার আগেই পড়া উচিত, কারণ সুইসাইড নোটে তোমার নাম আছে। বলেন কি? আমি কেন? আরফিন সাহেব পকেট থেকে কাগজ বের করে আমার দিকে দিলেন। এই ভয়াবহ কাগজ নিয়ে ভদ্রলোক এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে বসেছিলেন তা ভাবাই যায় না। দেখেই চিনলাম খালার হাতের লেখা। এরকম গুটি গুটি অক্ষরে লেখা স্লিপ আমি বেশ কয়েকবার পেয়েছি। এই কাগজটা বল পয়েন্টে লেখা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার প্রিয়জনদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলাম তা হিমু কিছুটা জানে। ইতি মালিহা বেগম। আরফিন সাহেব আমার দিকে এসে ঝুঁকে এসে বললেন, আমার খালার মৃত্যু সম্পর্কে তুমি কি জানো দয়া করে আমাকে বলো। পুলিশের আগে আমি জানতে চাই, আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। আমি কিছুই জানি না। তোমার কথা আমি বিশ্বাস করলেও পুলিশ করবে না। কোনো কিছু না জানলেও একটা বের করো, পুলিশকে বলতে হবে। আমি কি তোমাকে কোনো সাজেশন দিতে পারি? দিন। পুলিশকে বলো যে তোমার খালার দাম্পত্য জীবন ছিল বিষময়। এটা মিথ্যাও না, আমার সম্পর্ক আদায় কাজ করার চেয়েও খারাপ। তোমার খালা এই পর্যন্ত 2 বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। বলেন কি? একবার থ্যাঙ্কস গিভিং ডেতে টার্কি কাটছিলাম, তখন আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু হলো। তোমার খালা তার টেম্পার লুজ করে ছুরি হাতে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, 5টা স্টিচ লেগেছে। ও, তুমি যেভাবে ও বললে তাতে মনে হলো আমার কথা তুমি বিশ্বাস করলে না। ঘটনা অনেক দূর গড়িয়েছিল, পুলিশই তদন্ত হয়েছে, আমেরিকান পুলিশের কাছে রেকর্ড আছে। ও, এইবারে রোটা আগের বারের চেয়ে ভালো হয়েছে। দ্বিতীয়বার খুনের চেষ্টা কিভাবে করে তা তোমাকে বলতাম। দ্বিতীয়বারের চেষ্টাটা ছিল হাস্যকর, ছেলে মানুষের চেষ্টা। কিন্তু হাতে সময় নেই, 10টা বাজে পুলিশ চলে আসবে। পুলিশ কি কাটায় 10টার সময়ই আসার কথা? আমার কথার জবাব দেবার আগেই কলিং বেল বেজে উঠল। আমি চমকে আরফিন সাহেবের দিকে তাকালাম। পুলিশ না তো? আরফিন সাহেব বলেন, পুলিশ না। পুলিশ কখনো একবার বেল টেপে না। পৃথিবীর সবচেয়ে ভদ্র পুলিশ হলো ব্রিটেনের পুলিশ। এরা পরপর 3 বার বেল টেপে। যাও, দরজা খোলো। আমার পক্ষে দরজা খোলা সম্ভব না। আমার পা টলছে, 5টা হুইস্কি খাওয়া ঠিক হয়নি। আমার লাস্ট লিমিট হচ্ছে 4। আমি দরজা খুললাম। মালিহা খালা দাঁড়িয়ে আছেন, 2 হাত ভর্তি ব্যাগ, বাজার করে ফিরছেন বোধ হয়। খালা হাসি মুখে বললেন, তোকে বুদ্ধিমান ছেলে বলে জানতাম, তুই তোর খালু সাহেবের ফাঁদে এভাবে পা দিবি বুঝতেই পারিনি। দরজা ব্লক করে দাঁড়িয়ে আছিস কেন? একটু সরে দাঁড়া, আর মুখ থেকে জাম্বি ভাবটা দূর করতো। আরফিন সাহেব বললেন, কিছু মনে করো না হিমু, তোমার সঙ্গে একটু প্র্যাকটিক্যাল যোগ করলাম। তোমাকে দেখিয়ে দেখিয়ে হুইস্কি বলে যা খাচ্ছি তাও আসলে হুইস্কি না, জাস্ট প্লেইন ওয়াটার। মানুষের সব কথা এমন চট করে বিশ্বাস করবে না। তবে মালিহা, তোমার এই নেপিউ কঠিন চিজ। আমার কথা পুরোপুরি বিশ্বাস করলেও ভরকায়নি, টাইট হয়ে বসেছিল। আই এম ইমপ্রেসড। আমার কি উচিত মানুষের কথা বিশ্বাস করা? তর্কে যাকে পাওয়া যায় না তাকে পাওয়া যায় বিশ্বাসে। তর্ক হলো আগুনের মতো, যে আগুনের কাছে এলে বিশ্বাস বাষ্পের মতো উবে যায়। মালিহা খালার বাসা থেকে বের হলাম মন খারাপ করে। খালা এবং তার স্বামী দুজন মিলে আমাকে বোকা বানিয়েছে। মনটা খারাপ সেই কারণে না, অন্য কোনো কারণে যা আমি ধরতে পারছি না। মাথার মধ্যে একই খটকা ঢুকে গেছে। অস্থির বোধ করছি, মনে হচ্ছে কোনো বড় ধরনের সমস্যা আমার জন্য অপেক্ষা করছে। মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না। অস্থিরতা বিষয়ে আমার বাবার অ্যালার্জিক ছিলেন। পুত্রের প্রতি সে যেসব উপদেশ রেখে গেছেন তার একটি অস্থিরতা বিষয়ক। কখনো কোনো অবস্থাতে অস্থির হইবে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, এই ঘূর্ণিতে তুমি কখনো অস্থিরতা পাইবে না। তুমি পৃথিবীর স্বভাব ধারণ করবে, মানুষ বাদ্যযন্ত্রের মতো। সেই বাদ্যযন্ত্র নিয়ত সঙ্গীত তৈরি করে, সঙ্গীত সৃষ্টিতে অক্ষম। কাজেই তোমার জন্য অস্থিরতা নির্দিষ্ট ঘোষণা করা হলো। আমি জানি ইহা জগতের কঠিনতম কর্মসমূহের একটি। বাবা হিমু, কাউকে কাউকে তো কঠিনতম কর্মগুলি করিতে হইবে। আমি পাঞ্জাবির পকেটে হাত দিলাম। পকেটবিহীন পাঞ্জাবিগুলোতে আমি কখনো কখনো বিরাট পকেট লাগিয়েছি। যখন চলাফেরা করি পকেট ভর্তি জিনিসপত্র নিয়ে চলাফেরা করি। এই মুহূর্তে আমার পকেটে মোবাইল টেলিফোন ছাড়া আর যেসব জিনিসপত্র আছে তা হচ্ছে একটা দেশলাই, সিগারেটের খালি প্যাকেট। সিগারেট শেষ হয়ে গেছে, প্যাকেটটা ফেলা হয়নি, প্যাকেট রেখে দিয়েছি। একটি মোমবাতি, বড় সাইজের মোমবাতি, 5 টাকা করে পিস। মোমবাতিটা খুব কাজে লাগে। রাতে কোনো বাসায় গিয়েছি, লোডশেডিং, এর কারণে কারেন্ট চলে গেল। অমনি ম্যাজিশিয়ানদের মতো পকেট থেকে মোমবাতি বের করলাম। 1 শিশি আতর,
আতরের নাম মেশকাতে আম্বর। বিসমিল্লাহ হোটেলের মালিক দয়াল খাঁর উপহার হিসেবে আমাকে দিয়েছে। অতি উৎকট গন্ধ। দয়াল খাঁ বলেছেন, বিশেষ বিশেষ সময়ে এই গন্ধই অপূর্ব লাগে। বিশেষ সময় বের করার জন্যই এই আতরটা দরকার। একটা হ্যান্ডবিল। পিজি হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলাম, বোরকা পরা এক মহিলা হাতে হ্যান্ডবিল ধরিয়ে দিলেন। অনেক মানুষের হাতে হ্যান্ডবিল ধরিয়ে দেবার কাজটা বোরকা পরা মহিলারা করেন না। ইনি করেছেন দেখে ভালো লেগেছে বলে হ্যান্ডবিলটা রেখে দিয়েছি। হ্যান্ডবিলে জনৈক দেওয়ান কফিল উদ্দিন জানাচ্ছে তিনি গ্যারান্টি সহকারে ক্যান্সারের চিকিৎসা করেন। হ্যান্ডবিলটা রেখে দিয়েছি, যদি কখনো সুযোগ হয় এই মহান চিকিৎসকের সঙ্গে কথা বলবো। পকেট থেকে দেশলাই বের করে আমি অপেক্ষা করছি। রাস্তা পার হয়ে একজন আমার দিকে আসছে। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে তার পকেটে সিগারেট আছে, কিন্তু দেশলাইয়ের অভাবে সে ধরাতে পারছে না। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, নিশিরাতে যারা চলাফেরা করে তাদের বেশিরভাগের সঙ্গেই দেশলাই বা লাইটার থাকে না। ব্রাদার, আগুন হবে? আমি দেশলাই দিলাম, তিনি সিগারেট ধরালেন। বিচারকের মতো দৃষ্টিতে আমাকে দেখলেন, আমিও তাকে দেখলাম। মুখে হালকা বসন্তের দাগ, ছোট ছোট। আশ্বিন মাস হলে চাদর গায়ে দেবার মতো শীত না, কিন্তু তিনি বেশ ভারী একটা চাদর গায়ে দিয়ে আছেন। ভদ্রলোক দেশলাইটা নিজের পকেটে রেখে কিছুই হয়নি ভঙ্গিতে যেদিক থেকে এসেছেন সেদিকে রওনা দিলেন। আমি তাকে বললাম না, ভাই, চলাফেরা করে যাদের কখনোই কিছু বলতে হয় না, তবে এরা আরেকটু রাত করে নামে। ইনি সকাল সকাল নেমে পড়েছেন। ট্রাকের পেছনে সাবধানবাণী থাকে, 100 হাত দূরে থাকুন। এদের গায়ে কোনো সাবধানবাণী লেখা থাকে না, তারপরও এদের কাছ থেকে 500 হাত দূরে থাকতে হয়। আমার মন অস্থির হয়ে আছে বলেই বোধ হয় লোকটার পেছনে পেছনে যেতে ইচ্ছে করছে। ঘাতক ট্রাকের পিছনে যে ছোট্ট বেবি ট্যাক্সি থাকে তার স্পিডও এক সময় বেড়ে যাচ্ছে। সে চলতে থাকে ট্রাকের পিছনে মাঠগাটে গা লাগিয়ে। হেমু ভাই না? আমি ঘাড় ঘুরিয়ে দেখি মুসলিম মিয়া, আমার অতি পরিচিত একজন। সাইজে ছোটখাটো। আগে যে ম্যাচে ছিলাম তার বাবুর্চি ছিল। আগুনের রাত সহ্য হয় না বলে বাবুর্চির কাজ ছেড়ে ব্যবসায় নেমেছেন। ফ্লাক্সে করে চা বেচা, ভ্রাম্যমান টি স্টল। হাঁটাহাঁটিতে শরীর একটু কমবে এই দুরাশাও ছিল। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই যা সে করেনি। গভীর রাতে যখন হাঁটাহাঁটি করছে তখন নিশ্চয়ই অন্য কোনো ব্যবসা। আমাকে চিনেছেন? আমি মুসলিম, ফ্লাক্সে করে চা বেচতাম। চিনেছি। করেন কি? কিছু করি না। তোমার এখন কিসের ব্যবসা? জিজ্ঞেস করেন না ভাইজান, লজ্জা পাবো। তাই চুরি ডাকাতি না, পুড়িয়া বিক্রি। সি ভাইজান, নিশার জিনিস আমি বেচবো? আমার কথা বাদ দেন। আপনারা দেখে মনে হইতেছে মন অত্যাধিক খারাপ। ঠিকই ধরেছ। ঘটনা কি ভাইজান? একজন আমার দেশলাই নিয়ে চলে গেছে, এই জন্য মনটা খারাপ। মুসলিম পকেট থেকে দেশলাই বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধরেন, এটা রাখেন। আমি মুসলিম থাকতে আপনি দেশলাইয়ের জন্য, তুচ্ছ জিনিসের জন্য মন খারাপ করবেন? দাও। মুসলিম আমাকে সিগারেট দিল, আমাকে আড়াল করে নিজেও একটা ধরালো। আমি বললাম, বৃষ্টি হবে মুসলিম? মুসলিম আকাশের দিকে তাকিয়ে বলল, আসমান ফকফকা, বৃষ্টি হইব না। আমার মন বলছে হবে। আপনার বোন বললে অবশ্যই হবে, আপনার কথা ভিন্ন। প্রথম বৃষ্টিতে ভিজলে কি হয় জানো? যে না, পাপ কাটা যায়। শরীরের ধুলা ময়লার সঙ্গে পাপও ধুয়ে মুছে চলে যায়। ভাইজান, এটা জানতাম না। আপনারা কে বলছে? কোনো মৌলানা সাহেব বলছে? কোনো মৌলানা বলেনি, আমার এক খালু বলেছেন, আরেফিন সাহেব। তিনি অত্যন্ত জ্ঞানী, পৃথিবীর অনেক জ্ঞান তিনি হজম করে বসে আছেন। খালুর কাছে শুনেছি অস্ট্রেলিয়ারা কিছু আদিবাসী আছে যাদের ধারণা প্রথম বৃষ্টিতে নগ্ন হয়ে স্নান করলে শরীরের ধুলো ময়লার সঙ্গে পাপও ধুয়ে চলে যায়। ল্যাংটা হইয়া গোসল? তওবাহ, আস্তাগফিরুল্লাহ, বেশরম জাতি মনে হয়। শরমটা এক এক জাতির কাছে এক এক রকম। রেইন ফরেস্টে কিছু মানুষ বাস করে, এরা নগ্ন হয়ে থাকে। কাপড় পরাটাকেই এরা শরম মনে করে। এরা মনে করে যে সুন্দর শরীর দিয়ে সৃষ্টিকর্তা এদের পৃথিবীতে পাঠিয়েছে, কাপড় দিয়ে সেই শরীর ঢাকাই সৃষ্টিকর্তাকে অপমান করা। এইটাও কি আপনার খালুজান কইছে? ভদ্রলোক বড়ই জ্ঞানী, ওনার কথাটা আমার মনে ধরছে ভাইজান। আপনি আমারে নিয়ে গেলে একবার ওনার পা ধরে কদমবুসি করব, দোয়া নিয়ে আসব। আচ্ছা, নিয়ে যাব। মুসলিম ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, প্রথম বৃষ্টি রাইতে নামলে ন্যাংটা হইয়া গোসল করতে কোনো অসুবিধা নাই, দিনে নামলেও অসুবিধা, পুলিশ ধরে নিয়ে যাবে। তুমি কি ল্যাংটো হয়ে গোসলের কথা ভাবছো? মুসলিম দীর্ঘ শ্বাস ফেলে বলল, পাপ এত বেশি করছি ভাইজান যে কিছু পাপ কাটন দেওয়া অতি জরুরি। একবার পাপ কাটান দিলে আরো পাপ করণ যায়। পাপ কাটান না দিয়ে শুধু পাপ করলে অসুবিধা না? অসুবিধা তো বটেই। বৃষ্টিতে রাইতে নামলে তো বাসি,
দিনে পাবলিকের সামনে ঝামেলা আছে, তারপরে ধরেন আছে পুলিশ। আসল অপরাধী পুলিশ ধরে না, ল্যাংটা ফ্যাংটা পাইলে ধইরা নিয়ে মাইর দেয়। পুলিশ বড় জটিল জিনিস ভাইজান। মুসলিম চিন্তিত চোখে আকাশের দিকে তাকান। তার মুখে বেশ কয়েকবার পুলিশের কথা শুনে আমার মনে পড়ল জুইয়ের বাবার কথা। সেখান থেকেই জুইয়ের কথা, বেলি ফুলের মালার কথা, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া, বেলি ফুলের মালা সঙ্গে নিয়ে জুইয়ের সঙ্গে দেখা করার কথা। রাত কত হয়েছে কে জানে। ফুলের দোকান কি খোলা আছে? মুসলিম: জি ভাইজান। বাজে কয়টা? সাথে ঘড়ি নাই, তবে ভাইজান রাত 12টার কম না, ঊর্ধ্ব রাত 2টা, নিম্নে 12টা। এত রাতে কি কোনো ফুলের দোকান খোলা আছে? ফুল দরকার, বেলি ফুলের দুটো মালা পাওয়া গেলে ভালো হতো। মুসলিম হাসি মুখে বলল, ঢাকা শহরে 3-4টা ফুলের দোকান আছে, সারা রাত খোলা থাকে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? ধরেন দুপুর রাইতে হঠাৎ করে একটা বিবাহ ঠিক হইল, ফুলের দরকার, ফুল পাইব কই? বেলি ফুলের একটা মালার দাম 4 টাকা, রাত 3টার সময় সেই মালার দাম 15 টাকা, 3 গুণ লাভ। চলেন আপনারে মালা কিনে দিই, মালার দাম আমি দিব, রিকোয়েস্ট। ফুলের দোকান একটা না, বেশ কয়েকটাই খোলা। মুসলিম আমাকে 2টো মালা কিনে দিল এবং নিজে 10টা মালা কিনলো। আমি বললাম, তুমি মালা দিয়ে কি করবে? মুসলিম উদাস গলায় বলল, কিছু করব না, শখ হয়েছে কিনে ফেলছি। শখের জন্য মানুষ মানুষকে খুন করে, আমি 10টা মালা কিনলাম। শখে মানুষ মানুষকে খুন করে? জি করে। আপনার সঙ্গে পরিচয় করাই দেব, নাম বাহাদুর। আপনি এখন যাইবেন কই? জুই নামে একটা মেয়ের বাড়িতে যাবো, ধানমন্ডি। আমি আগাই দিব? না, এগিয়ে দিতে হবে না। মুসলিম বিব্রত ভঙ্গিতে বলেন, ভাইজান, বৃষ্টিতে গোসলের সময় ফুলের মালা কি সঙ্গে রাখা যায়? এটা তো জানি না। ফুলের মালা তো আর কাপড় না, এটা বোধহয় রাখা যায়। আমি ভাবতেছি ফুলের মালা গলার দিয়া যদি বৃষ্টির মধ্যে নামি। মুসলিম মিয়ার গলার স্বর বদলে গেল। সে ঘোর লাগা চোখে আকাশের দিকে তাকালো, বৃষ্টির অপেক্ষা। ধারা বৃষ্টি অগ্নস্নানের ব্যাপারটা মুসলিমের মাথায় ঢুকে গেছে। ব্যাপারটা সে মাথা থেকে বের করতে পারছে না। বারবার চেষ্টা করছে না, বরং উল্টো আরো ভালোভাবে ঢুকানোর চেষ্টা করছে। এই ধরনের ব্যাপার আমি আগেও লক্ষ্য করেছি। হঠাৎ কোনো একটা ব্যাপার মাথার মধ্যে ঢুকে যায়, হাজার চেষ্টা করেও সেটা আর বের করতে পারে না। আমি একজনকে জানি, যার মাথায় শিমুল গাছের লাল ফুল কি করে ঢুকে গিয়েছিল। প্রথম দিকে সে শিমুল গাছ দেখলেই থমকে দাঁড়িয়ে যেত, মুগ্ধ গলায় বলতো, বাহ, কি সুন্দর লাল টকটকা ফুল। তারপর সে উচ্ছ্বসিত হতে শুরু করলো, বলতে শুরু করলো, গাছের মাথায় কি আগুন লাগছে? আগুন নিভাতে দমকল লাগবো। যত দিন যেতে লাগলো শিমুল ফুল তার মাথায় ততই ঢুকে যেতে লাগলো। শেষের দিকে তার কাজ হলো শিমুল গাছের সঙ্গে কথা বলা। যখন ফুল ফোটার সময় না, তখন সে গাছের কাছে যাবে, গাছকে বলবে, হ্যালো বন্ধু, এই বছর মাথায় ঠিকমতো আগুন লাগাতে পারবি তো? দেখিস আগুন যেন ঠিকঠাক লাগে। ইজ্জত কা সওয়াল, গত বছর তোর আগুন। তার আত্মীয় স্বজনরা নানান রকম চিকিৎসার চেষ্টা করলো। শেষটায় রাঁচি মানসিক হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা করে বললেন কিছু করার নেই, তাকে দেশে ফিরিয়ে আনা হলো, ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। কোনো একটা সুযোগ পেলেই সে ঘর থেকে বের হয়ে শিমুল গাছের মগডালে বসে থাকতো। শিমুল গাছ থেকে পড়ে গিয়ে ভদ্রলোকের মৃত্যু হয়। গভীর রাতে কোনো বাড়ির গেটের সামনে দাঁড়ালে দারোয়ান তরাক করে লাফ দিয়ে ওঠে, অত্যন্ত সন্দেহজনক চোখে তাকায়। এই বাড়ির দারোয়ান তা করলো না, কারণ এরা দারোয়ান না, পুলিশ। পুলিশ সাহেবের বাড়ি পুলিশই পাহারা দেবে, এটাই স্বাভাবিক। পুলিশের আচরণ দারোয়ানদের মতো হবে না, এটাও স্বাভাবিক। আমি গেটের সামনে দাঁড়াতেই 2জন পুলিশের একজন আমার কাছে চলে এলো এবং খুবই ভদ্র গলায় বলল, কাকে চাচ্ছেন? আমি বললাম, এটা জুইদের বাড়ি না? আমি জুইয়ের কাছে এসেছি, দয়া করে একটু খবর দিন। বলুন, হিমু। খবর দিতে হবে না, যান ভেতরে যান। পুলিশের ভাবভঙ্গি থেকে মনে হলো জুই আগেই বলে গেটে বলে রেখেছে। পুলিশ গলা নিচু করে বলল, বসার ঘরের দরজা খোলা, সবাই আপনার জন্য বসে আছে। পুলিশের এই কথার অর্থ আমার কাছে পরিষ্কার হলো না। সবাই আমার জন্য বসে থাকবে কেন? জুই বসে থাকতে পারে, সবাই মানে কি? জুই এবং তার বাবা, পিতা ও কন্যা। আমি দরজা ঠেলে ঘরে ঢুকে ধাক্কার মতো খেলাম। রুদ্ধদ্বার বৈঠকের মতো পরিস্থিতি। 5 জন পুরুষ মানুষ বসে আছে। একজনের গায়ে পুলিশের ইউনিফর্ম, মনে হচ্ছে অতি গোপন কোনো আলোচনা চলছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘরে কেউ ঢুকলে সবাই তার দিকে তাকাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এটা স্বাভাবিক না। জুইয়ের বাবা উঠে দাঁড়ালেন এবং আমার কাছে চলে এলেন। আমার আসসালামু আলাইকুম বলা উচিত, কিন্তু পরিস্থিতি এমন যে কোনো সামাজিক সৌজন্য না করাও হয়। ভদ্রলোক শান্ত গলায় বললেন, জুই কোথায়? আমি মিষ্টি করে হাসলাম।
যে হাসির অর্থ জুই কোথায় বলছি, এত অধৈর্য জুই কোথায় বলছি, এত অধৈর্য হচ্ছেন কেন? পরিস্থিতি এমন যে আমি যদি বলি জুই কোথায় তা আমি জানি না, তাহলে শুরুতেই ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। ঝড়ের প্রথম ঝাপটাটা মধুর হাসি দিয়ে সামলানো হলো। দ্বিতীয় ঝাপটাটার প্রস্তুতি। ঝড়ের দ্বিতীয় ঝাপটা প্রথম ঝাপটার মতো শক্তিশালী হয় না, এবং দ্বিতীয় ঝাপটার জন্য এখন আমার মানসিক প্রস্তুতি আছে, প্রথমটার জন্য ছিল না। জুইয়ের বাবা বললেন, এসো বসো। আমি গোল টেবিল বৈঠকে সামিল হলাম। জুইয়ের বাবা আমার দিকে ইঙ্গিত করে অন্যদের বললেন, এ হিমু। একসঙ্গে সবার চোখ সরু হয়ে গেল, অর্থাৎ আমার নামের সঙ্গে এরা পরিচিত। জুইয়ের বাবা বললেন, হিমু, এখন বলো জুই কোথায়, কোনো হাঙ্কি পাঙ্কি না, স্ট্রেট কথা বলবে। মধুর হাসি দ্বিতীয়বার দেয়া ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। ঝড়ের দ্বিতীয় ঝাপটা শুরু হয়েছে। সমস্যা হলো এই ঝাপটা প্রথমটার মতোই শক্তিশালী। আমি কি করব বুঝতেই পারছি না। বড় ধরনের বিপদে প্রকৃতি নিজে হাল ধরে, এখানেও তাই করলো। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। ভদ্রলোকদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে সমস্যা হয় না, তাদের নানান ব্যবস্থা থাকে। জেনারেটর চালু হয়ে যায়, আইপিএস চালু হয়, একসঙ্গে অনেকগুলি চার্জ লাইট জ্বলে ওঠে। এখানে তা হচ্ছে না, অন্ধকার বাড়ি অন্ধকারই হয়ে আছে। একজন অতি বিরক্ত গলায় বলল, রাত 1টার সময় কিসের লোডশেডিং? কলকারখানা সবই তো এখন বন্ধ। স্যার, আপনার বাড়ি থেকে আইপিএস নেই? জুয়ের বাবা বললেন, আছে, ইলেকট্রিক্যাল লাইনে কি যেন একটা সমস্যা হয়েছে। এই রহমত, মোমবাতি জ্বালাও। অন্ধকার ঘরে ছোটাছুটি হচ্ছে, মোমবাতি পাওয়া যাচ্ছে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে পকেট থেকে মোমবাতি বের করলাম, দেশলাই দিয়ে মোমবাতি জ্বালালাম। খাকি পোশাক পরা ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, আপনি পকেটে মোমবাতি নিয়ে ঘুরে বেড়ান? আমি বললাম, জি স্যার, কখন দরকার পড়ে যায়। পরিস্থিতি এখন সামান্য হলেও আমার দিকে, যা বলবো সবাই তাই শুনবে। সামান্য একটা মোমবাতি জ্বালিয়ে এই অসামান্য ব্যাপারটা করা হয়েছে। আমি জুইয়ের বাবার দিকে তাকিয়ে বললাম, স্যার, জুই কোথায় আমি জানি না। রাত 10টায় এই বাড়িতে এসে আমার কফি খাওয়ার কথা, আসতে সামান্য দেরি হয়েছে। জুই এত রাতেও বাড়িতে ফেরেনি শুনে আমি অবাক হচ্ছি। তুমি বলতে চাচ্ছ তুমি তার হোয়ার অ্যাবাউট জানো না? জি না। তোমার সঙ্গে মোবাইল আছে না? জি আছে। অন করা আছে? জি আছে। সে মোবাইলে তোমার সঙ্গে যোগাযোগ করেনি? জি না। আমি লক্ষ্য করলাম জুইয়ের বাবার সঙ্গে খাকি পোশাক পরা ভদ্রলোক চোখের ইশারায় কথা বলছেন। মোমবাতির অল্প আলোয় চোখের ভাষা ঠিক পড়া যাচ্ছে না। অবশ্যই আলো বেশি থাকলে ভালো হতো না, চোখের ভাষা এক এক শ্রেণীর জন্য এক এক রকম। অফিসের কেরানিদের চোখের ভাষা এবং পুলিশের চোখের ভাষা এক না। আমি শুধু রাস্তায় যারা হাঁটাহাঁটি করে তাদের চোখের ভাষা পড়তে পারি, অন্যদেরটা পারি না। এদের চোখের ভাষা পড়তে পারি, অন্যদেরটা পারি না। হিমু? জি স্যার। জুই আজ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, এখন রাত বাজছে 1:20, এখনো ফিরছে না। কোনো বান্ধবীর বাড়িতে বসে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে গিয়ে এত রাত হয়ে গেছে বুঝতে পারেনি। এদের আবার টেলিফোনও নষ্ট, খবর দিতে পারছে না। হিমু শোনো, তোমার এত কথা বলার দরকার নেই, তুমি যেখানে থাকো সেখানে চলে যাও। জুই খুব সম্ভব তোমার সঙ্গে যোগাযোগ করবে, এবং যোগাযোগ করা মাত্র আমাকে জানাবে। জি আচ্ছা, আমি কি এখনই চলে যাব? হ্যাঁ, গাড়ি তোমাকে নামিয়ে দেবে। কোনো দরকার নেই স্যার, তোমার দরকার না থাকতে পারে, আমার আছে। আমি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে মোমবাতিটা আবার পকেটে ভরে উঠে দাঁড়ালাম। আমার মোমবাতি আমি নিয়ে যাব এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে খুব স্বাভাবিক কাজও আশেপাশে সবার চোখে অস্বাভাবিক মনে হয়। যে 5 জন বৈঠক করেছে তাদের কাছে আমার আচরণ খুবই অস্বাভাবিক লাগছে, তা বুঝতে পারছি। লাগুক অস্বাভাবিক। মানুষকে সবসময় স্বাভাবিক লাগবে এটা কোনো কাজের কথা না। প্রাণী হিসেবে মানুষ অস্বাভাবিক, সে স্বাভাবিকের ভঙ্গি করে পৃথিবীতে বাস করে। আমি পুলিশের গাড়িতে উঠতে যাচ্ছি, জুইয়ের বাবা বের হয়ে এলেন এবং গম্ভীর গলায় বললেন, এক কাজ করো, তুমি তোমার মোবাইল ফোনটা রেখে যাও। আমি মোবাইল তার হাতে রেখে দিলাম। তিনি বললেন, পুলিশের গাড়িতে করে তোমাকে পৌঁছে দেওয়া ঠিক হবে না, তুমি হেঁটে চলে যাও। আমি বললাম, জি। খবরটা ছাপা হয়েছে পত্রিকার প্রথম পাতায়, ছবিসহ বক্স নিউজ। এখনকার পত্রিকাগুলি অন্যরকম হয়ে গেছে, গুরুত্বহীন খবরগুলি প্রথম পাতায় ছাপা হয়, মিথ্যে খবর দিয়ে লিড নিউজ আসে। আগে ধর্ষণ সংক্রান্ত খবরগুলি ছাপা হতো ম্যাগাজিনে। দৈনিক পত্রিকাওয়ালারা দেখলো এমন একটা মজাদার আইটেম যাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, তারাও শুরু করলো ধারাবাহিক ধর্ষণ প্রতিবেদন।
ধর্ষণের পরের আইটেম ধারাবাহিক গালাগালি প্রতিবেদন। সরকার প্রধান বিরোধী দলকে গালি দিয়ে কি বললেন, আবার বিরোধী দলের প্রধান সরকারকে গালাগালি দিয়ে কি বললেন তার বিশদ বর্ণনা। রাজনীতির খেলা যত জমে পত্রিকাওয়ালাদের তকমা ততই রমরমা। রাজনীতিবিদরা তাদের খেলা খেলেন, পত্রিকাওয়ালারা খেলেন তাদের খেলা। তারা যে নিরপেক্ষভাবে খেলেন তা নয়, প্রতিটি পত্রিকা মালিক কোনো না কোনো রাজনীতিবিদের থলেতে বসে খেলেন। এই সিন্ড্রোমের একটি নাম হচ্ছে ক্যাঙ্গারু সিন্ড্রোম। ক্যাঙ্গারুর ছানার মতো থলেই বসে খেলাধুলা করা। আজকের প্রথম পাতায় বক্স করে ছাপা সংবাদটার সঙ্গে রাজনীতি জড়িত না, হিমনীতি খানিকটা জড়িত বলে খবরটা 2 বার পড়লাম। পত্রিকা পড়া আমার কাজ না। আজকে কাগজটা কিনেছি জুইয়ের কোনো খবর পত্রিকায় উঠেছে কিনা দেখার জন্য। পুলিশ কর্মকর্তার কন্যা নিখোঁজ, এই শিরোনামে পত্রিকাগুলো কিছু লিখেছে কি? কন্যা নিখোঁজ আইটেম ধর্ষণের মতো ইন্টারেস্টিং না হলেও খারাপ না। এই জাতীয় খবর নেই, তবে অন্য খবর আছে। প্রথম পাতায় সেই খবর পেয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। তপ্ত নগরীতে প্রথম বৃষ্টিধারা, একদল নগ্ন মানুষের উল্লাস নৃত্য। দীর্ঘ দাবদাহের পর গতকাল রাজধানীতে শান্তির বাড়িধারা হয়েছে। রাত 1টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, তুমুল ঝড়ো বাতাস বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাপদাহে অতিষ্ঠ মানুষের মনে নেমে আসে প্রশান্তি। সেই সঙ্গে নিউপল্টন এলাকায় একটি অদ্ভুত দৃশ্যের জনৈক বিশাল বপু মুসলিম মিয়ার নেতৃত্বে একদল মানুষ বৃষ্টিতে সম্পূর্ণ দিগম্বর হয়ে নাচতে শুরু করে। তাদের প্রত্যেকের গলায় ছিল বেলি ফুলের মালা। তাদের উদ্দাম নৃত্য দেখে আতঙ্কিত কিছু মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ অকুস্থলে উপস্থিত হওয়া মাত্র নৃত্যরত নগ্ন দলের সবাই ছত্রভঙ্গ হয়ে পলায়ন করে। শুধু নাটের গুরু মুসলিম মিয়া পুলিশের হাতে ধৃত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসলিম বলে, প্রথম বৃষ্টিতে নগ্ন হয়ে নৃত্য করলে পাপ কাটা যায়। সে যেহেতু বিরাট পাপী ব্যক্তি, পাপ কাটানোর জন্যই এই কাণ্ড করেছে। পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে 2 দিন রিমান্ডে নেবার প্রয়োজন মনে করেছে। পুলিশ হাজতে এই প্রতিবেদকের সঙ্গে মুসলিম মিয়ার কিছু কথাবার্তা হয়। প্রতিবেদককে সে জানায়, প্রথম বৃষ্টিতে নগ্ন স্নান করার ফলে সে এখন সম্পূর্ণ নিষ্পাপ। এমন নিষ্পাপ অবস্থাতেই সে এই পৃথিবী থেকে বিদায় নিতে যায়। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক মনে হচ্ছিল। উল্লেখ্য, প্রতিবেদকের সঙ্গে কথাবার্তা চলাকালীন পুলিশ কর্তৃপক্ষ তাকে পরিধানের জন্য একটি লুঙ্গি দিলে সে তা প্রত্যাখ্যান করে। ঘটনাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। আগামীকাল মুসলিম মিয়া এবং তার জীবন দর্শন নিয়ে আমরা একটি সম্পূর্ণ প্রতিবেদন পাঠক পাঠিকাদের জন্য উপহার দেব। প্রতিবেদন পড়ে আমি কিছুক্ষণ ঝিমু হয়ে বসে রইলাম। পত্রিকাওয়ালারা মুসলিম মিয়াকে নিয়ে যে হইচই করবে তা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রতিবেদনের পর প্রতিবেদন প্রকাশিত হবে। একদল মানুষের কাছে সে রাতারাতি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সাধক হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। তাকে নিয়ে নানান ধরনের বিস্ময়কর খবর রটতে থাকবে। একটার পর একটা সময় রাজনীতিবিদরা, মন্ত্রীরা, বড় বড় আমলারা গভীর রাতে গোপনে গাড়িতে করে তার কাছে আসতে শুরু করবে, কারণ ন্যাংটা বাবার দোয়া তাদের খুবই দরকার। পুলিশ 2-1 দিনের মধ্যে আমাকে এসে ধরে নিয়ে যাবে, এই আশঙ্কাও আমি উড়িয়ে দিচ্ছি না। মুসলিম মিয়া আমার নামটা পুলিশের কাছে বললেই আমি ফেঁসে যাব। পুলিশ জোর তদন্ত শুরু করে দেবে। যে কোনো হাস্যকর ব্যাপারে জোর তদন্ত চালাতে পুলিশ বড়ই ভালোবাসে। আমার মনে ক্ষীণ সন্দেহ হতে লাগলো, আজই আমাকে পুলিশ ধরবে। ঘন্টা 2-3 মধ্যেই পুলিশের জিপ এসে উপস্থিত হবে। এটাকে 6 সেন্স বলবো নাকি বুঝতে পারছি না। 6 সেন্স হোক আর 7 সেন্স হোক, হাজতে যেতে হলে তার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। বাথরুম সারতে হবে বড়টা। হাজতে নেবার সঙ্গে সঙ্গে প্রথম যে জিনিসটা পায় তা হলো বড় বাথরুম। হাজতে বাথরুমের ব্যবস্থা নেই। বাথরুম পেলে গার্ড পুলিশের কাছে অনেকক্ষণ ধরে হাত কসলাতে হয়। নরম গলায় অনেক আবেদন নিবেদন করতে হয়। গার্ড সাহেবের দয়া হলে হাজতের ঘর খুলে তিনি বাথরুমে নিয়ে যান। মাথার চুল কাটতে হবে। সবচেয়ে ভালো মাথাটা কামিয়ে ফেললে। চুল বড় বড় থাকলে খুবই গরম লাগে। তার চেয়ে বড় কথা, প্রথম রাত কাটিয়ে দ্বিতীয় রাত পড়লেই মাথা ভর্তি হয়ে যাবে উকুনে। উকুনগুলি বাইরে থেকে আসে না, এক রাতের মাথায় গজায় এই রহস্যের মীমাংসা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, হাজত থেকে ছাড়া পাবার সঙ্গে সঙ্গে উকুনও চলে যায়। হাজতে উকুন মনে হয় হাজত ছাড়া অন্য কোনো পরিবেশে বাঁচে না। আমি হাজতবাসের প্রস্তুতি নিতে বড় বাথরুম সারলাম। রাস্তার পাশে ইটালিয়ান সেলুন থেকে 3 টাকা দিয়ে মাথা নেড়া করলাম। নাপিত আমার মাথা নেড়ার পর কিছুক্ষণ মাথা মালিশ করে দিল। যে উৎসাহের সঙ্গে নাপিত মাথা মালিশ করলো তাতে মনে হলো মাথা মালিশ করে সে খুবই মজা পেয়েছে।
ম্যাচে ফিরে দেখি পুলিশ এসে গেছে। একজন সাব ইন্সপেক্টর ক্রুদ্ধ ভঙ্গিতে আমার ঘরের সামনে পায়চারি করছে। তিনি আমাকে দেখেই প্রায় হুঙ্কার দিলেন। ভুল ইংরেজিতে বললেন, ইউ নেম হিমু? আমি বললাম, ইয়েস স্যার, আই এম হিমু। তিনি দ্বিতীয়বার হুঙ্কার দিলেন। এবারের হুঙ্কার খাঁটি বাংলা ভাষায়, চল থানায় চল। আমি সঙ্গে সঙ্গে বললাম, স্যার চলুন। থানায় ওসি সাহেব আমার পূর্ব পরিচিত, নাম রকিবউদ্দিন, চাঁদপুর বাড়ি। বছর 2 আগে তিনি কিছুদিন আমাকে হাজতে রেখেছিলেন। অত্যন্ত অত্যন্ত উগ্র মেজাজের মানুষ, তবে শেষের দিকে তার সঙ্গে আমার খাতির হয়ে গিয়েছিল। সেই খাতির এখন কাজ করার কথা না। পুলিশ বড়ই বিস্মরণ প্রিয়, তার অতীত মনে রাখে না। রাকিবউদ্দিন সাহেব মনে রাখবেন সেই আশা আমি করিনি। দেখা গেল ভদ্রলোকের মনে আছে। আমার দিকে কিছুক্ষণ বিরক্ত চোখে তাকিয়ে বললেন, বসুন। আমি বসলাম। যে সেকেন্ড অফিসার আমাকে ধরে নিয়ে এসেছে, রকিব উদ্দিন সাহেব তার দিকে তাকিয়ে আগের চেয়েও বিরক্ত গলায় বললেন, হ্যান্ডকাপ লাগিয়েছো কেন? হ্যান্ডকাপ লাগানোর দরকার নেই, খুলে দিন। আমার হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো। ওসি সাহেব চা দিতে বললেন। চা দেওয়া হলো। প্যাকেটের সিগারেট এবং দেশলাই আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি সিগারেট ধরালাম। রকিবউদ্দিন এবার আমার দিকে ঝুঁকে এসে বললেন, আজই মাথা কামিয়েছেন? আমি বললাম, জি। মাথা কামিয়েছেন কেন? পুলিশের লোকজন সত্যি কথা কখনোই গ্রহণ করতে পারে না। উদ্ভট মিথ্যা তারা খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করে। মাথা কেন কামিয়েছি এই সত্য বলে লাভ হবে না, নানানভাবে পেঁচাবে। মাথা কামানো নিয়ে ঘন্টাখানেক কথা বলতে হবে, তার চেয়ে মিথ্যা কথা বলাই ভালো। আমি বললাম, আজ একটা বিশেষ দিন, বৌদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমায় মহামতি সিদ্ধার্থ মস্তক মুন্ডন করে গৃহত্যাগ করেন। তাকে স্মরণ করে এই কাজটা করেছি। এখন স্যার বললেন, আপনি কেমন আছেন? ওসি সাহেব বিরস গলায় বললেন, ভালো আছি। আমাকে কেন আনিয়েছে জানতে পারি কি? হ্যাঁ জানতে পারেন, কিছু জিজ্ঞাসাবাদ করব। মুসলিম মিয়া সম্পর্কে? কোন মুসলিম মিয়া? খবরের কাগজে যার নিউজ ছাপা হয়েছে, নাসু বাবা। ওসি সাহেব আগ্রহের সঙ্গে বললেন, মুসলিম মেয়েকে চেনেন নাকি? জি চিনি। রাকিবউদ্দিন সাহেব বিস্ময়ের সঙ্গে বললেন, বলেন কি? তার গলার আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে নাঙ্গু বাবা ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে, তাকে নিয়ে গল্পগুজব ছড়াচ্ছে। আমি সিগারেটে লম্বা টান দিয়ে বললাম, সামান্য পরিচয় আছে। কোথায় পরিচয়? আমি রাতে বিরাতে হাঁটি তো, সেখানে লোকটার আধ্যাত্মিক ক্ষমতা তো প্রচন্ড। তাই নাকি? হ্যাঁ প্রচন্ড, অন্তর্ভেদী দৃষ্টি। যখন তাকায় তখন মনে হয় মনের ভিতর যা আছে সব পড়ে ফেলবে। তারপর অদ্ভুত ভঙ্গিতে হাসে, ঠান্ডাটাই হাসি। এরকম হাসি আমি কাউকে হাসতে দেখিনি। সে কি এই হাজতেই আছে? না, উনি আছেন ধানমন্ডি থানায়। ওসি সাহেব আমার দিকে আরো খানিকটা ঝুঁকে এসে গলা নামিয়ে ফিসফিস করে বললেন, খুবই স্ট্রেঞ্জ একটা ঘটনা, আপনাকে না বলেও পারছি না। ধানমন্ডি থানার ওসি সাহেবের এক শালী মেনস্ট্রেশন টাইমে তার প্রচন্ড ব্যথা হয়, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। তার ব্যথা উঠেছে। ওসি সাহেব কি মনে করে মুসলিম সাহেবকে ঘটনাটা বললেন। শুনেই মুসলিম সাহেব হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে সেই মেয়ের ব্যথা চলে গেল। ও, এইভাবেও বললেন কেন, বিশ্বাস হচ্ছে না? ধানমন্ডি থানার ওসি সাহেব নিজে মুখে ঘটনাটি আমাকে বলেছেন। আমরা কি মুসলিম মিয়াকে নিয়েই কথা বলবো? অবশ্যই না, দেখেছি। এটা শেষ করি, তারপর আপনাকে নিয়ে মুসলিম সাহেবের কাছে যাব। আপনার সঙ্গে পরিচয় কেমন? খুবই খারাপ ধরনের পরিচয়, আমাকে দু চোখে দেখতে পারে না, একবার দাঁত টাত বের করে কামড়াতে এসেছিল। তাহলে থাক, এই ধরনের মানুষ অবশ্যই খুব সামান্যতেই ভায়োলেন্ট হয়, এদের ঘাটাতে নেই। আচ্ছা, এখন আসল কথায় আসি। তার আগে আর এক কাপ চা খেয়ে নেবেন? জি না। কয়েকটা প্রশ্নের জবাব দেবেন, মিথ্যার আশ্রয় নেবেন না, অনুমানে কিছু বলবেন না। প্রশ্নের উত্তর যদি জানা না থাকে বলবেন জানি না। জি আচ্ছা। হাদিকে চেনেন? একজনকে চিনি, হাদিউজ্জামান খান, তক্ষকের মতো মুখ, লম্বা। তার চেহারা বর্ণনা দিতে তো আপনাকে বলিনি, তাকে চেনেন কিনা জানতে চেয়েছি। চিনি। তার সঙ্গে শেষ দেখা কবে হয়েছে? গত পরশু। কি কথা হয়েছে? কোনো কথা হয়নি। তাকে চেনেন অথচ কথা হয়নি কেন? মালিহা খালার বাড়িতে উনি ফ্যান নামাতে গেছেন, কাজে ব্যস্ত ছিলেন বলে কথা হয়নি। ফ্যান কি একা একা নামাচ্ছিলেন না সঙ্গে কেউ ছিল? একজন ছিল। ইলেকট্রিক মিস্ত্রির নাম জানি না। ইলেকট্রিক মিস্ত্রি বা কলসরাই মিস্ত্রি কিংবা টেলিফোন মিস্ত্রি, এদের নাম সাধারণত জিজ্ঞেস করা হয় না। যে ইলেকট্রিক মিস্ত্রিকে হাদিউজ্জামানের সঙ্গে দেখেছিলেন তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে একটু হাজতে আসুন, আইডেন্টিফাই করবেন। ইলেকট্রিক মিস্ত্রি ভয়ঙ্কর কিছু করেছে? সে একা করেনি, দুজন মিলে করেছে। আচমকা খুন একজন করে, কিন্তু ক্যালকুলেটিভ মার্ডারের বেলায় অ্যাকমপ্লিস লাগে,
খুন করেছে হাদিউজ্জামান, ইলেকট্রিক মিস্ত্রি। সালাম হলো তার অ্যাকমপ্লিস। খুন কে হয়েছে? মালিহা বেগম, আপনার খালা হন সম্ভবত। আমি অবাক হয়ে রকিবউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে রইলাম। আমার এক আত্মীয় খুন হয়েছে, এই খবরটা ওসি সাহেব আমাকে এখন দিচ্ছেন? খুন টুনের ব্যাপারগুলি পুলিশের কাছে এত গুরুত্বহীন? ওসি সাহেব বললেন, আপনার খালার খুন হবার খবর কি আপনি পাননি? জি না। কাগজে উঠেছে তো, কাগজ পড়েননি? খুব খারাপের নিউজগুলো কাগজ পড়েননি? খুব খারাপের নিউজগুলো আমি পড়ি না, এখন মনে হচ্ছে পড়া দরকার। আমার খালু আরেফিন সাহেব, উনি কোথায়? ওনাকেও খুন করার চেষ্টা হয়েছে, উনি হাসপাতালে আছেন, ক্রিটিক্যাল কন্ডিশন। ও আচ্ছা। ওসি সাহেব বলেন, চলুন তো আমার সঙ্গে, সালামকে আইডেন্টিফাই করবেন। হাদি সাহেব কি হাজতে আছেন? হ্যাঁ আছেন, তবে জ্ঞান আছে বলে মনে হয় না। যে ডলা খেয়েছে তার খবর হয়ে গেছে। হাজতের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দুজনেই পড়ে আছে। মুখ ফুলে এমন হয়েছে যে অতি পরিচিত জনও এদেরকে চেনার কথা না। ইলেকট্রিক মিস্ত্রি ছেলেটা পড়ে আছে খালি পায়ে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি আমার জীবনে কারো বুক এভাবে ওঠানামা করতে দেখিনি। একবার বুক ফুলে উঠছে আর মনে হচ্ছে ছেলেটার হৃৎপিণ্ড পাঁজর ফুঁড়ে বের হয়ে আসবে। ওসি সাহেব বললেন, চিনতে পারছেন? আমি বললাম, না। হাদিকে চিনতে পারছেন না? জি না। যে আমার মেরেছেন, মুখ যেভাবে ফুলেছে, তার মেয়ে। 12 তারিখ মেয়েটার জন্মদিন, আমার দাওয়াত আছে। কোনো কাজ না থাকলে সেদিন আপনিও চলুন। ওসি সাহেব রাগী গলায় বললেন, আপনার খালা খুন হয়ে গেছেন আর আপনার মাথায় ঘুরছে জন্মদিনের দাওয়াত? আপনার ফালতু কথা বলার অভ্যাস দূর করুন। থানায় এসে একটা বাড়তি কথা বলবেন না। জি আচ্ছা। আমি কি হাদি সাহেবের সঙ্গে দুটো কথা বলবো? বলুন। আমি অনেকক্ষণ হাদি সাহেব বলে ডাকলাম, কেউ জবাব দিল না। অজ্ঞান মানুষ প্রশ্নের জবাব দেয় না। তবে ইলেকট্রিক মিস্ত্রি উঠে বসে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। তার ঠোঁট কেটে দুভাগ হয়ে গেছে, দাঁত ভেঙেছে। সে হাত তুলে আমাকে সালামও দিল। মনে হয় আমাকেও পুলিশের কেউ ভেবেছে। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি নিশ্চিত যে এরাই খুন করেছে? ওসি সাহেব বললেন, অবশ্যই। কিছু কিছু খুনের মীমাংসা অতি দ্রুত হয়ে যায়, আবার কিছু কিছু খুনের মীমাংসাই হয় না। এই ক্ষেত্রে খুনের মীমাংসা দ্রুত হয়ে গেল। হাদি সাহেব স্বীকার করেছেন যে খুনটা উনি করেছেন, তবে সালাম করেছে, তাকে রাজ সাক্ষী করে দেব। ওসি সাহেব সালামি দেখে তাকিয়ে বলেন, কিরে, তুই খুন করেছিস? সালাম হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার কাটা ঠোঁটের কোনায় সামান্য হাসিও দেখা গেল, যেন খুন করে সে খুব আনন্দিত। আমরা হাজত থেকে বের হয়ে এলাম। ওসি সাহেব বললেন, অ্যামেচার মার্ডার। হাদি আপনার খালার ঢাকার বিষয় সম্পত্তির লোভে খুনটা করেছে। ক্যালকুলেশন ছিল পুয়োর, ভজঘট করে ফেলেছে। বড় ক্রাইমের ক্রিমিনাল সবসময় ধরা পড়ে যায়। ক্রাইমে সে কিছু খুঁত খাত রেখে যায়, নিজের কিছু চিহ্ন রাখে। একমাত্র পুলিশরাই পারে কোন রকম খুঁত ছাড়া ক্রাইম করতে, কারণ তারা খুঁতগুলি জানে। স্যার, আপনার কথা শুনে ভালো লাগছে। ভালো লাগার মতো কি বললাম? ভালো লাগার মতো আমি কিছুই বলিনি। আপনি আপনার স্বভাব মতো আমাকে নিয়ে ফান করার চেষ্টা করছেন। দয়া করে করবেন না। জি আচ্ছা। আমি কি চলে যাব না থাকবো? তদন্তের স্বার্থে আমার উচিত আপনাকে থানায় আটকে রাখা। আমার উপর নির্দেশ আছে আপনাকে ছেড়ে দেওয়ার। নির্দেশটা কে দিয়েছে? জুয়ের বাবা? হ্যাঁ, স্যারের নির্দেশ। জুয়ের এখনো কোনো খবর পাওয়া যায়নি? আমি জানি না। আমি কি টেলিফোনে একটু খোঁজ নিয়ে দেখবো? রকিবউদ্দিন সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন। আমি আমার মোবাইলে টেলিফোন করলাম। সঙ্গে সঙ্গে জুইয়ের বাবার গলা শোনা গেল। তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, হ্যালো হ্যালো, কে বলছেন? স্যার, আমি হিমু। ও তুমি? জুইয়ের কি কোনো খবর পাওয়া গেছে? না। টেলিফোন করেনি? না। আধ্যাত্মিক লাইনে চেষ্টা করলে কেমন হয় স্যার? তার মানে? খুবই উচ্চ শ্রেণীর এক সাধক ধানমন্ডি থানার হাজতে আছেন। তার নাম মুসলিম মিয়া, তবে এই নামে কেউ তাকে ডাকে না। এতে বেয়াদবি হয় এই জন্যই। কেউ কেউ তাকে ডাকেন নাঙ্গু বাবা, কারণ তিনি নগ্ন থাকেন। আবার কেউ কেউ ডাকেন বেলি বাবা, কারণ উনি সবসময় বেলি ফুলের মালা গলায় দিয়ে থাকেন। অদ্ভুত ব্যাপার কি জানেন স্যার? শীতকালে যখন বেলি ফুলের সিজন না, তখনও তার গলায় টাটকা বেলি ফুলের মালা দেখা যায়। বাবার কাছে বাবার কাছে একবার গিয়ে দেখলে হতো। আমি কি করব কি না করব আমি ঠিক করব, তোমাকে ভাবতে হবে না। জি আচ্ছা। তুমি কোত্থেকে কথা বলছো? থানা থেকে। আমার এক খালা খুন হয়েছে, পুলিশ এই জন্য আমাকে ধরে নিয়ে এসেছে, তবে ওসি সাহেব বলেছেন ছেড়ে দেবেন। তুমি আর কিছু বলবে নাকি অর্থহীন বকবক করবে? যদি গুরুত্বপূর্ণ কোনো কথা না থাকে তাহলে টেলিফোনটা রাখো।
আমি এই টেলিফোনের লাইনটা সবসময় খোলা রাখতে চাই। জি আচ্ছা ছাড়। আমি টেলিফোন নামিয়ে রাখলাম, ওসি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে পথে নামলাম। আজ সারাদিনে কোথায় কোথায় যাব ঠিক করা দরকার। মালিহা খালার বাড়িতে যাব না। মৃত মানুষকে দেখতে যাওয়া অর্থহীন। এখানে দেখাটা হয় একতরফা, একজন দেখে, অন্যজন তাকিয়ে থাকে, দেখে না। আরেফিন খালু সাহেবকে অবশ্যই দেখতে যাব। জীবন মৃত্যুর মাঝখানে যারা থাকে তাদের দেখতে বড়ই ভালো লাগে। এরা তখন অদ্ভুত অদ্ভুত কথা বলে। একজনকে পেয়েছিলাম, আচানক বিষয় বেহেস্ত দেখতেছি। ও আল্লাহ, একটা বাগান, বাগানটা পানির মধ্যে, কি সুন্দর টলটলা পানি, পানির মধ্যে এইটা কি আচানক বাগান, ঘর বাড়ি আছে, পানির রং বদলাইতেছে। ও আল্লাহ, বাগানের গাছগুলান হাসে, গাছ মানুষের মতো হাসে, গাছগুলো আবার এক জায়গা থেকে আরেক জায়গা যায়। এটা কি পানির মধ্যে পাখি উঠতেছে? হাদি সাহেবের কন্যা পাখির সঙ্গে দেখা করা দরকার। বেচারির জন্মদিন যেন ভেস্তে না যায়। সার্কাস পার্টিরও খোঁজ নেওয়া দরকার। কারো কাছে যদি হাতির বাচ্চা থাকে তাহলে একদিনের জন্য ভাড়া করতে যাই। কে জানে একদিনের ভাড়া কত। আজ আকাশ মেঘমেদুর, ঠান্ডা বাতাস বইছে, এক পশলা বৃষ্টি মনে হয় হয়েছে। বীজ ঢালা রাজপথ বৃষ্টির পানিতে ভেজা, রূপার পাতের মতো চকচক করছে। রাস্তাগুলিতে নদী নদী ভাব চলে এসেছে।